এখন যে টপিকের উপরে আমি ভিডিও করতে যাচ্ছি, এটার জন্য অবশ্যই আপনাকে একটা ব্লক থিম অ্যাক্টিভ রাখতে হবে। আমি আবার বলছি, ব্লক থিম। আমি 2025 এ নামে একটা ব্লক থিম অ্যাক্টিভ রেখেছি। আপনি যখনই একটা ব্লক থিম অ্যাক্টিভ করবেন, তখন অ্যাপিয়ারেন্সে এখানে থিমস, এডিটর এবং ফন্টস এই ৩টা পেজের লিঙ্ক পাইতে পারেন। যদিও ফন্টস রিসেন্টলি আসছে। আমি এডিটর এই পেজে চলে যাচ্ছি। এখান থেকে এবার স্টাইলস এই ট্যাবে ক্লিক করব। আপনারা যখন ব্লক থিমে কাজ করবেন, তখন অবশ্যই এই বিষয়গুলো জানা থাকতে হবে। এই জন্যই মূলত এই ভিডিওটা আমার করা। ওকে, তো স্টাইলস এই ট্যাবে আসার পরে আপনি এরকম একটা ভিউ দেখবেন। এখানে আপনি একটা আইকন দেখছেন। এটা ক্লিক করলে আমরা এখানে একটা প্রিভিউ পাবো, আলাদা একটা প্রিভিউ। দেখেন এই যে ডান দিকে এখানে আলাদা একটা প্রিভিউ আসছে। মানে আমি এখানে স্টাইল বা টাইপোগ্রাফির কোনো কাজ করলে সেই চেঞ্জেসটা আমরা এখানে দেখতে পারবো। তারপরে 3 ডট আছে, মোর অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে 2টা অপশন আছে, অ্যাডিশনাল সিএসএস আর রিসেট স্টাইলস। রিসেট স্টাইল এখন ডিঅ্যাক্টিভ আছে, মানে আমি যখন কোনো কিছু চেঞ্জ করব, চেঞ্জ করে আমি যদি আবার চাই যে না আমি ওই সব চেঞ্জ রাখবো না, আমি আবার আগের অবস্থায় ফিরে যাব, তখন রিসেট স্টাইল এটা অ্যাক্টিভ হবে এবং এটাতে ক্লিক করলে সব আগের অবস্থায় রিসেট হয়ে যাবে। তো অ্যাডিশনাল সিএসএস এ কি আছে সেটা আমরা এখন দেখি। এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এর কাজ কি, আর না জানলে এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা ডকুমেন্টেশনের পেজ এসছে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে যে অ্যাকচুয়ালি এখানে আপনি কি করবেন। এটা হলো আপনি এখানে সিএসএস কোড করতে পারেন। এই কোডগুলো পুরা সাইটের সব পেজে, মানে হোল সাইটে কাজ করবে, তবে অ্যাডমিন প্যানেলে না, শুধুমাত্র ফ্রন্ট এন্ডে। তো আমি একটা প্রিভিউ দেখাই, এর জন্য আমি প্রথমে চলে যাই ফ্রন্ট পেজে। তো ধরেন এই যে টাইটেল, এই যে পোস্ট টাইটেলের যে কালার, এই কালারটা আমি চেঞ্জ করব যেটা আছে। এর জন্য এর ক্লাস নেমটা নিতে হবে। যারা সিএসএস কোড জানেন তারা তো জানেনই। এটা হলো এর ক্লাস নিলাম। আর এটা যেহেতু লিঙ্কের কালার, লিঙ্কটা সিলেক্ট করতে হবে। অ্যাঙ্কর ট্যাগ আমি সিলেক্ট করলাম, করে একটা কার্লি ব্রেসেস বা কার্লি ব্র্যাকেট যেটাই বলেন না কেন এটা দিলাম। দিয়ে এবার এখানে ধরেন আমি কালার রেড, এখন এখানে ক্লিক করতে হবে, তারপর সেভ করতে হবে। সেভ হয়ে গেছে, এবার আমি রিলোড করি। তো দেখেন এই যে পোস্ট টাইটেলের কালার সব রেড হয়ে গেছে, কারণ এখানে আমি কালার রেড ভ্যালু দিয়েছি। তো এটা আমার দরকার নেই, জাস্ট দেখালাম যে এখানে কি কাজ করবেন। এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। এরপরে ব্রাউজ স্টাইলস এই বাটনে আমি ক্লিক করছি, ক্লিক করলাম। এখানে আসার পরে এখানে যে প্যালেটগুলো দেখছি, এটার কাজ হলো এটা একই সাথে টাইপোগ্রাফি চেঞ্জ করবে, মানে ফন্ট চেঞ্জ করবে এবং কালার চেঞ্জ করবে। এভাবে আপনি যখন ক্লিক করবেন তখন এর চেঞ্জটা আপনি এই যে দেখতে পারবেন। দেখেন এই এই যে টেক্সটের দিকে খেয়াল করেন, এই ফন্টের স্টাইল দেখবেন চেঞ্জ হয়ে যাবে। এই যে ফন্টের স্টাইল কিন্তু এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে এবং ফন্টের স্টাইল চেঞ্জ হচ্ছে। তার মানে প্রথম যে প্যালেটগুলো আছে এইটার কাজ হলো টাইপোগ্রাফি এবং কালার দুইটাই চেঞ্জ করবে। আর নিচের দিকে যেগুলো আছে যেমন কালার ভেরিয়েশন, এই প্যালেটগুলো শুধুমাত্র কালার চেঞ্জ করবে, ফন্ট না, শুধুমাত্র কালার। আর টাইপোগ্রাফি নিচে যে প্যালেট আছে এইগুলো শুধুমাত্র টাইপোগ্রাফি চেঞ্জ করবে। যদি খেয়াল করেন দেখেন এখানে যখন আমি চেঞ্জ করছি তখন কিন্তু
এগুলো এই যে সিলেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন ২ নম্বরটা সিলেক্ট করছি এই যে এটা অটোমেটিক সিলেক্ট হচ্ছে, এটা অটোমেটিক সিলেক্ট হচ্ছে। আচ্ছা এখানে একটা বিষয় মনে রাখবেন যে এখানে যে আপনি চেঞ্জগুলো করবেন এটা মূলত আপনি কখন করবেন? এই চেঞ্জগুলো কিন্তু গ্লোবালি কাজ করবে। মানে অ্যাডমিন প্যানেল ছাড়া ফ্রন্ট প্যানেলে প্রত্যেকটা পেজে মানে আপনার পুরা সাইটে কাজ করবে। তো এই চেঞ্জেসগুলো হলো গ্লোবাল চেঞ্জ। তো আপনি যদি এমন চেঞ্জ চান যে আপনার পুরা সাইটে ওই চেঞ্জটা দরকার, তাহলে আপনি এখানে চেঞ্জ করবেন। আর যদি কোনো স্পেসিফিক পোস্ট পেজে চেঞ্জ করতে চান কিংবা ধরেন যেমন আর্কাইভ টেমপ্লেট শুধুমাত্র আর্কাইভ পেজেস কিংবা শুধুমাত্র পোস্ট পেজগুলোতে কিংবা শুধুমাত্র ডেট আর্কাইভ পেজগুলোতে চেঞ্জেস আসছে না, তখন এর আগে যেসব ভিডিওগুলো আমি পেজ মানে টেমপ্লেট তৈরি করার যেসব ভিডিওগুলো করেছি, ওইগুলো আপনি এপ্লাই করবেন। তো ধরেন এখানে তো সব ডার্ক কালার হয়ে গেছে। এখন আমি তো এখানে দেখেন যে কি চেঞ্জ হবে সেটার একটা লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। মানে সেভ করার আগে আপনি বুঝতে পারবেন যে কোথায় চেঞ্জগুলো হবে। যদি আপনার কনফিউশন থাকে যে এই চেঞ্জটা আপনি করবেন না, তখন এটা ক্যানসেল করে দিয়ে আবার সেখানে আবার ঠিক করে এসে তারপরে আবার এটা সেভ করবেন। মানে অবশ্যই সেভ করার আগে অবশ্যই একবার দেখে নেবেন যে কি চেঞ্জ এখানে হবে। ওকে, তো আমি সেভ করছি। সেভ হয়ে গেছে। এবার আমি রিলোড করি। দেখেন আমার সাইটটা ডার্ক হয়ে গেছে এবং আমি যে পেজে যাই না কেন সব পেজেই দেখবেন এরকম কালার চেঞ্জ হয়ে গেছে। কালার এবং ফন্ট। সেভ করা হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি রিসেট করতে পারি। দেখেন রিসেট স্টাইল এখনো অ্যাক্টিভ আছে। এই যে ক্লিক করলাম আবার রিসেট হয়ে গেল। আচ্ছা এখন আমি ব্যাকে আসি। এখান থেকে ব্যাকে আসতে হবে। তারপরে টাইপোগ্রাফি, এখানে আমি যাচ্ছি। টাইপোগ্রাফির ওই প্রিসেটগুলো এখানে আবার দেখতে পাচ্ছেন আসছে। তো এখানে দেখি যে টাইপোগ্রাফি যে চেঞ্জ হচ্ছে এর প্রিভিউ কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা ধরেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ২ টা করে ফন্ট আছে একেকটা প্রিসেটে। এই যে একটা ফন্ট এবং আরেকটা ফন্ট। এখানে আরেকটা আছে, এখানে আরেকটা, এইভাবে। এখানে যদি ক্লিক করে দেখেন এই ফন্টটা চেঞ্জ হলো, এই ফন্টটাও চেঞ্জ হলো। আবার ক্লিক করছি, আবার এই যে চেঞ্জ হয়ে গেল, এইভাবে। তারপর ফন্টস, এখানে ম্যানেজ ফন্টস আছে। এখানে ক্লিক করেন, দেখেন সাইটে যদি আরও ফন্ট থাকে তাহলে এখানে সেগুলো দেখাবে। চাইলে আপনি এখান থেকে ফন্ট আপলোড করতে পারেন, ইনস্টল করতে পারেন। গুগল ফন্টস থেকে ইনস্টল করতে পারেন। ধরেন আমি এখানে ক্লিক করলাম রোবোটো। রোবোটো ফন্টে আমি চলে যাচ্ছি। রোবোটোর যেটা লাগবে সবও চাইলে ইনস্টল করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব যেইগুলো আপনার সাইটে ইউজ হচ্ছে না সেইগুলো ডিঅ্যাক্টিভ করে রাখবেন। তো আমি ইনস্টল করি। ফন্টের উপরে কিন্তু আলাদা একটা ভিডিও আছে। মানে এখানে কিভাবে আপলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ভ্যারিয়েন্টগুলো ডিঅ্যাক্টিভ করবেন, এগুলোর উপর বিস্তারিত ভিডিও আছে। তো ইনস্টল করার পরে লাইব্রেরিতে আসলে এই যে কাস্টম ফন্ট এখানে পেয়ে যাব। ধরেন এটা আমি সিলেক্ট করলাম, দেন আপডেট করি। এবার আমি এটা মডেলটা ক্লোজ করে দিই। দেখেন এই যে রোবোটো ফন্টটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমি একটা কাস্টম ফন্ট অ্যাড করেছি। আমি যদি আবার এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আবার চেঞ্জ, এই রোবোটো এখানে থাকবে না। রোবোটোকে আবার আনতে হবে যদি আনতে চান তাহলে। তো এটাতে কি করা যাবে? এটা আপনি ইউজ করতে পারবেন। আপনি এটা চেক করে দেখতে পারেন। যেমন আমি এখানে সেভ করে রেখেছি। যেকোনো পোস্ট পেজ এডিট করেন, এডিট করে একটা প্যারাগ্রাফ বা হেডিং এগুলো সিলেক্ট করেন বা অ্যাড করেন। করে এখানে এসে আপনি টাইপোগ্রাফির এখানে এসে আপনি ফন্টে ক্লিক করবেন। এই যে ফন্টের এই অপশনটা এখানে আসছে। দেখেন এই যে রোবোটো ফন্টটা এখানে চলে আসছে। তার মানে কি এখন এই যে রোবোটো ফন্টটা আমি এখানে ইনস্টল করেছি। এখন এটা আমি সাইটে ইউজ করতে পারছি। ঠিক একইভাবে আপনি চাইলে ভেরিয়েন্ট যদি কোনো একটা না দরকার হয় তাহলে এভাবে
ডিসেবল করে দিয়ে এটা আপডেট দিলেই হবে। এরপরে আসি টেক্সট। টেক্সটে আমি ক্লিক করলাম। ক্লিক করে যে এখানে ক্লিক করার পর দেখেন এই রোবটও এখানে চলে এসছে। কেন আসছে? কারণ এই যে রোবট আমি এখানে অ্যাড করেছি এর জন্য। তো এখানে আসার পরে ধরেন এই যে এখানে বেশ কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন। এখানে 3 ডট আছে। এখান থেকেও আমরা রিসেট করতে পারি। সাইজ যে সাইজগুলো আছে এগুলো যদি রিসেট করতে চান এখান থেকে রিসেট করতে পারেন। ধরেন এখান থেকে যদি আমি রোবটও সিলেক্ট করে দেখেন এই যে এটা যেহেতু টেক্সট এইগুলো মূলত টেক্সট। আপনি এগুলো চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা অ্যাকচুয়ালি টেক্সট মানে চেঞ্জ হচ্ছে কোথায়। এই যে তো এই ফন্ট চেঞ্জ করলেও এইগুলোতে ইফেক্ট পড়বে সব জায়গায় না, যেহেতু এটা শুধুমাত্র টেক্সট ইফেক্ট পড়বে। প্রথমে এগুলো হলো হেডিং, হেডিংয়ে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। দেখতে পাচ্ছেন হেডিং কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে শুধুমাত্র টেক্সটগুলা। তো অ্যাপিয়ারেন্স এখানে হলো রেগুলার কি ইটালিক কি মিডিয়াম কি বোল্ড এইগুলো আর কি। এই যে বোল্ড হয়ে গেল, যদি ইটালিক সিলেক্ট করেন এই যে ইটালিক হয়ে গেল। লাইন হাইট মানে এই যে লাইন একটা লাইন থেকে আরেকটা লাইনের ভিতরে যে স্পেস এটা হলো লাইন হাইট। লেটার স্পেস, লেটার স্পেস বলতে আমরা যে বর্ণ বলি, যে মানে প্রত্যেকটা যে অক্ষর এই অক্ষরের ভিতরে যে স্পেস এটা আর কি। চাইলে ধরেন এখানে যদি আমি দেখেন এই যে একটা লেটার থেকে আরেকটা লেটারের ভিতরে স্পেস আসছে। তারপরে লেটার কেস এটা হলো নান মানে কিছুই হবে না, যেইভাবে অ্যাড করা হবে কন্টেন্টের ভিতরে যেইভাবে আপনি টেক্সটগুলো লিখবেন সেইভাবেই শো হবে। আর এটা হলো ক্যাপিটালাইজ মানে টেক্সট সবগুলো লেটার ক্যাপিটাল হয়ে যাবে। আর এটা হলো লোয়ার কেস মানে প্রত্যেকটা লেটার লোয়ার হয়ে যাবে, আপনি ক্যাপিটালে লিখলেও লোয়ার হয়ে যাবে। আর এটা হলো ক্যাপিটালাইজ মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা মানে প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। আর এটা হলো টেক্সট অ্যালাইন, এটা হলো রাইট, এটা হলো সেন্টার করা, এটা হলো লেফট করা। আর যদি চেঞ্জ না চান তাহলে রিসেট করবেন। ব্যাকে আসলাম। এরপরে হলো লিঙ্ক, লিঙ্কে আমি গেলাম। একই অপশন, এখানে নতুন করে দেখানোর কিছু নেই। আপনি চাইলে এগুলো দেখতে পারেন। এখানে লিঙ্ক আছে যেমন এক্সাম্পল লিঙ্ক আছে। এখানে ক্লিক করেন দেখেন এই যে শুধুমাত্র এইটাই চেঞ্জ হচ্ছে আর কোথাও না। তার মানে কি এখানে আপনি যাই করবেন আপনার আপনার পুরো সাইটের যেখানে যেখানে লিঙ্ক আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এগুলো হলো গ্লোবাল সেটিং। তবে সব লিঙ্কেই যে ইফেক্ট পড়বে তা কিন্তু না। সব লিঙ্ক বলতে যেমন এই যে মেনু এইগুলোও তো লিঙ্ক। এই পোস্টের যে টাইটেল, পোস্টের টাইটেলগুলোও কিন্তু লিঙ্ক। এই যে এইগুলোও লিঙ্ক। তো এইসব লিঙ্কে ইফেক্ট নাও পড়তে পারে এবং না পড়ার সম্ভাবনাই বেশি। লিঙ্ক বলতে এখানে যে চেঞ্জেসগুলো হবে বা এখানে যে ডিজাইনটা আমি করব মূলত কনটেন্টের ভিতরে যে লিঙ্ক থাকে সেই লিঙ্কে চেঞ্জ আসবে। কনটেন্টের ভিতর লিঙ্ক বলতে মনে করেন যে যদি এটা লিঙ্ক হয় এটা তো লিঙ্কই, এখানে তখন চেঞ্জ আসবে। আমি আবার ব্যাকে যাচ্ছি। এরপরে হলো হেডিংস। হেডিংস তো বুঝতেই পারছেন প্রথমেই আছে হেডিংগুলো H1 থেকে H6 পর্যন্ত। প্রথমে সিলেক্ট করা আছে হলো অল মানে এখানে যে চেঞ্জেস আমি করি না কেন H1 থেকে H6 পর্যন্ত যত এই ৬টাই হেডিং হয়, ৬ রকমের হেডিং হয়। H1 ট্যাগ থেকে H6 ট্যাগ পর্যন্ত সবগুলোতে কাজ করবে। আর যদি আপনি চান যে না আমি শুধুমাত্র H1 এ চেঞ্জ আনবো তাহলে এখানে H1 এই ট্যাবে ক্লিক করে সিলেক্ট করে দেখেন শুধুমাত্র হেডিং 1 এটাই চেঞ্জ হবে। কিংবা H3 আপনি চাচ্ছেন যে H3তেই চেঞ্জটা করবেন তাহলে H3 ট্যাবে ক্লিক করেন দেন এখানে চেঞ্জ করেন। দেখেন শুধুমাত্র H3 যে হেডিংটা আছে এটা চেঞ্জ হচ্ছে। তো এইটা H3 হেডিং কি পুরো সাইটে চেঞ্জ হবে? হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই যে পোস্টের টাইটেল এগুলাও কিন্তু হেডিং, H2 হেডিং, H2 ট্যাগ দেখতে পাচ্ছেন। তো এখানে হয়তো চেঞ্জ আসবে না কারণ অলরেডি পোস্ট টাইটেলের হেডিংয়ে
ফন্ট সাইজ কিংবা অন্যান্য যেসব স্টাইল দেয়া থাকে। তো সাধারণত এই চেঞ্জগুলো আসবে হলো কনটেন্টের ভিতরে। কনটেন্টের ভিতরে বলতে ধরেন এটা হলো একটা পোস্ট, এই পোস্টকে যদি আমি এডিট করি, এখন এই যে H3 হেডিং এ যেই চেঞ্জটা আমি করব, এখানে যদি আমি একটা H3 হেডিং এড করি, মানে একটা হেডিং এড করবেন এবং তার ট্যাগ অবশ্যই H3 হতে হবে। এই যে H3 হেডিং এড করলাম। এখন ধরেন আমি যদি এখানে কিছু করি, ধরেন এখানে আমি স্মল সাইজ করে দিলাম। আচ্ছা, এটাতে হয়তো ভালো বোঝা যাবে না। এটা করলাম আর হলো আমি এখানে হলো এক্সট্রা বোল্ড। এবার আমি আপডেট করে দেখি। এবার আমি পেজটা রিলোড করি। এই যে দেখেন H3 হেডিং। এই হেডিং এর এই যে ফন্ট বোল্ড হয়ে গেছে এবং ফন্টের সাইজ এখানে যেটা দেওয়া আছে সেটা এখানে পেয়ে গেছে। এটা আমি রিসেট করে দিই। আমি ব্যাকে আসি। এরপরে হলো ক্যাপশনস। ক্যাপশনসের এইখানে প্রিভিউতে কোনো ক্যাপশন অ্যাকচুয়ালি নাই। তবে আমি একটা ক্যাপশন অ্যাড করতে পারি। আমি তো জানি যে ইমেজের ভিতরে বিভিন্ন উইজেটে ক্যাপশন আছে। আমি একটা ইমেজ অ্যাড করি। ইমেজ অ্যাড করলাম এবং এই যে এটা, এটা হলো ক্যাপশন। এখানে ধরেন আমি কিছু লিখে দিলাম। দিয়ে সেভ করলাম। এবার ক্যাপশনে এসে আমি ধরেন এখানে একটা কাস্টম সাইজ দিই। এখানে ধরেন আমি দিলাম যে বেশি করে দিই যেন বোঝা যায়। 10 দিলাম। দিয়ে এবার আমি সেভ করি। এবার আমি রিলোড করি। এই যে দেখেন এটা হলো ক্যাপশন এবং আমি যে সাইজটা দিয়েছি এটা এখানে পেয়ে গেছে। আমি আবার ব্যাকে যাচ্ছি। এরপর হলো বাটন। এখানে বাটনও নাই। বাটন আমি এখানে একটা বাটন অ্যাড করি। বাটন কিছু লিখি, সেভ করি। ওকে, তো বাটনে এখানে আমি আপার কেস করে দিলাম। আমি ধরেন এটাকে বোঝার জন্য যেন ক্লিয়ার বোঝা যায় এটা সেট করে এটা। তারপরে আমি রিভিউতে গিয়ে সেভ করে দিই। দেখেন এখানে কিন্তু একটা প্রিভিউ আমি দেখতে পাচ্ছি। এবার আমি রিলোড করে দেখি। এই যে বাটনের টেক্সট এইখানে ঠিক যেটা করেছি এটাই এখানে শো হচ্ছে। যদিও যে আপার কেস এখানে আমি সিলেক্ট করেছি কিন্তু এখানে কিন্তু আপার কেসটা মানে সবগুলো আপার কেস হয় নাই। যাই হোক, আমি আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে এবার হলো আমি ফন্ট সাইজ প্রিসেট এখানে যাই। আচ্ছা, এটা কিন্তু প্রিসেট। এই যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ এইগুলো কোথায় পাওয়া যায় দেখেন তো? এই যে যখন ধরেন আপনি টেক্সট চেঞ্জ করতে যাচ্ছেন, এই যে এটা হলো স্মল, এটা মিডিয়াম, এটা লার্জ, এটা এক্সেল, এটা ডাবল এক্সএল এইগুলাই। তো এখানে যদি আপনি চান যে এইগুলো মডিফাই করবেন কিংবা নতুন একটা অ্যাড করবেন কাস্টম, সেগুলো আপনি করতে পারেন। এই যে ফন্ট সাইজ প্রিসেট এখানে যাইতে হবে, এখানে গিয়ে করতে হবে। ধরেন এই যে স্মল এটা আছে, এটা স্মল আপনি চাচ্ছেন যে এটা মডিফাই করতে কিংবা সবগুলো আপনি মডিফাই করতে চাচ্ছেন। তবে আমি আবার বলছি এইগুলো যেহেতু গ্লোবালি আপনার সাইটের ফ্রন্টে সব পেজে কাজ করবে। তো আপনি ডিসাইড করে নেবেন যখন আপনি কোনো একটা সাইটের কাজ করতে যাবেন সেই সাইটে পুরা সাইটের ডিজাইনগুলো চেক করবেন, তার টাইপোগ্রাফি, তার কালার সবকিছু আগে চেক করবেন। দেখবেন যে গ্লোবালি আমার চেঞ্জ করা লাগে মানে লাগবে কোথায়, কোথায়? গ্লোবাল বলতে কি? মানে এখানে যে চেঞ্জটা আমি করব সেটা কিন্তু আমি সবসময় পাবো। কোথায় পাবো? এটা পাবো আমি এখানে যখন একটা এই যে একটা টাইপোগ্রাফি যখন আমি এড করব, মানে এই ধরনের ব্লক, প্যারাগ্রাফ বা হেডিং এই ধরনের ব্লক যখন আমি এড করব এগুলো কিন্তু ডিজাইন করা যাবে। টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করা যাবে। যে ফন্ট সাইজ এখানে যখন আমি সিলেক্ট করছি স্মল এবং স্মলের যে ফন্ট সাইজ এই যে এই বাটনে যখন আমি ক্লিক করছি এই যে ভ্যালুটা এখানে আছে দেখেন, আমি রিসেট করে এই যে দেখছেন? কারণ আপনি যখন ডিজাইন করতে যাবেন, ডিজাইন করতে গিয়ে জাস্ট আপনি চাচ্ছেন ইজিলি কাজটা করতে। এখানে ক্লিক করবেন, কাজটা হয়ে যাবে। এইটাই তো আপনি চাচ্ছেন, তাই না? ক্লিক করবেন,
কাজটা হয়ে যাবে। ক্লিক করবেন, কাজটা হয়ে যাবে। যেন কাস্টম ভ্যালু আপনার বারবার দেয়া না লাগে। এটা আপনার এক্সট্রা টাইম ওয়েস্ট হবে। তো এটা যদি না করতে চান তাহলে আপনি এখানে ওই ভ্যালুটা দিয়ে রাখতে পারেন। তাহলে আপনাকে বারবার কাস্টম ভ্যালু দেয়া লাগবে না। জাস্ট আপনি এখানে চেঞ্জ করবেন, তাহলেই হয়ে যাবে। অথবা আপনি কাস্টম এখানে প্রিসেট একটা সেট করতে পারেন, কিংবা মাল্টিপল প্রিসেট কাস্টম সেট করতে পারেন। এই প্লাস বাটনে ক্লিক করবেন, একটা নাম দিবেন। মানে আমি নাম দিই, ধরেন এক্সট্রা, তো আমি ট্রিপল এক্সট্রা তারপর লার্জ এটা দিলাম। তারপর আমি সেভ করি। সেভ করে এর ভ্যালু ধরেন আমি এখানে দিব 3 আরইএম বা ইএম যেটাই দেন সমস্যা নাই, আরইএমও দিতে পারেন। দিয়ে এবার আমি সেভ করি। আমি যদি এখন ব্যাকে যাই, দেখেন এই যে কাস্টমে এটা চলে আসছে, এবং আমি যদি এবার রিলোড করি পেজটা, খেয়াল করেন আমি এইটা সিলেক্ট করলাম ব্লকটা। এই যে দেখুন ফন্ট সাইজ এখানে এস এম এইগুলো ছিল, কিন্তু কাস্টম অ্যাড করার পরে এখন ড্রপ ডাউন হয়ে গেছে। এই যে এক্সট্রা, আচ্ছা প্রথমে আসছে এক্সট্রা 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 লার্জ, সিলেক্ট করলাম, এই যে সাইজটা পেয়ে গেল। ওকে, তো এখানে যেমন এস এম এল এরকম শর্ট যে নামগুলো দেওয়ার অপশন এখানে নাই। এটা হইলে ভালো হইতো। মনে করুন যে রিনেম এই মডেলে আর একটা যদি ফিল্ড থাকতো, নেমের ঘর এবং শর্ট নেম এরকম একটা ফিল্ডের ঘর থাকলে ভালো হতো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে ২ টা ফিল্ড আছে। প্রথমে এটা আমি ডিসেবল করে দেখাই যে এটার কি কাজ। আমি সেভ করি। এখন আমি এটা সেভ করি, যেহেতু এখানে আমি এক্সট্রা, এক্সট্রা, এক্সট্রা লার্জ এটা সিলেক্ট করেছি। রিলোড করি। প্রথমে এই লেখাটা পড়বেন যে এই অপশনটার কি কাজ এখানে দেয়া আছে। এটা হলো স্কেল হবে যদি এনেবল করা থাকে। মানে সাইট যখন রেসপন্সিভ হবে, রেসপন্সিভের সাথে, সাথে ফন্ট সাইজগুলো কমতে থাকবে অটোমেটিক। কিন্তু এখন কিন্তু কমবে না, যেহেতু আমি অপশনটা ডিসেবল করে রাখছি। আমি দেখাই, এই যে ফন্টের সাইজ, এখানে আমি যে কম্পিউটেড এই ট্যাবে ক্লিক করি, তাহলে বোঝা যাবে। এখানে খেয়াল করেন এই যে ৪৮ পিক্সেল এখানে শো হচ্ছে। এখন আমি যদি রেসপন্সিভ করি, তাহলে দেখেন এটা ফিক্স হয়ে আছে, ৪৮ পিক্সেলই হয়ে আছে। বাট আমি যদি এখন এটা এনেবল করি, এনেবল করে আবার সেভ করি, এবার আমি রিলোড করি। এখন দেখেন এই যে সাইজটা চেঞ্জ হয়ে গেছে, এবং আমি যখন এটা বাড়াচ্ছি দেখেন, খেয়াল করেন এইখানে আপনি দেখেন, এখানে দেখেন যখন আমি এটা রিসাইজ করছি উইন্ডোটা, এই যে ফন্ট সাইজ বাড়তে আছে, আবার কমাচ্ছি ফন্ট সাইজ কমতে আছে। তো এইটাই আরকি। এটা ভালো একটা অপশন, রেসপন্সিভের জন্য খুবই ভালো হবে। এবং আরো একটা অপশন আছে, এটা হলো আরো ভালো। এটা হলো এনেবল করবেন। এটা যখন এনেবল করবেন, এটা আবার ডিসেবল হয়ে যাবে। হ্যাঁ? এটাও কিন্তু ডিসেবল হয়ে যাবে। এখানে আর তখন মু মানে কোনো ভ্যালু দিতে পারবেন না। এই যে, এই যে রেঞ্জ যেটা, এটাও ডিসেবল হয়ে গেছে এবং এই ফিল্ডটাও ডিসেবল হয়ে গেছে। এটা হলো মিনিমাম থেকে ম্যাক্সিমাম। মিনিমাম থেকে ম্যাক্সিমাম কি, আগে এটাও রেসপন্সিভ ছিল, কিন্তু এটা হলো ম্যাক্সিমাম ধরে 3 আরইএম ছিল ম্যাক্সিমাম, আর কোনো মিনিমাম ভ্যালু ছিল না। মানে যতটা রেসপন্সিভ হতে থাকবে, অটোমেটিক এটা সাইজটা কমতে থাকবে। কিন্তু আমি যদি এটা কাস্টম ফ্লুইড ভ্যালু এটা সিলেক্ট করি, তাহলে মিনিমাম আমি কত দিতে চাচ্ছি, ধরেন আমি মিনিমাম দিলাম 2 আর ম্যাক্সিমাম দিলাম 4। ওকে? এখন কি হবে, এই যে রেসপন্সিভ সাইজটা এখানে আসবে, সেটা মিনিমাম 2 থেকে 4 এর ভিতরে, মানে মিনিমাম 2 থেকে 4 এটাকে ক্যালকুলেট করে রেসপন্সিভ করবে। 2 মানে হলো 32 পিক্সেল আর 4 মানে হলো ৪ ১৬ কত হয়? ৬৪, মানে ৩২ থেকে ৬৪ পিক্সেল। এর ভিতরে রেসপন্সিভ হবে। তাইলে মিনিমাম ৩২ এর নিচে কিন্তু নামবে না, মনে রাখবেন। কারণ মিনিমাম ভ্যালু এটা ফিক্স থাকবে, এটাই থাকবে এখানে। তো এবার আমি সেটা সেভ করতে হবে। এবার আমি রিলোড করি।
এবার দেখেন বড় করছি। এবার আমি ছোট করতে দেখেন এই যে ৩২ এসে থেমে গেছে। আর কিন্তু রেসপন্সিভ হচ্ছে না। খেয়াল করছেন? এই যে ৩২ এসে থেমে গেছে। কারণ কি? ওটা মিনিমাম ভ্যালু 2 REM, 2 REM মানে ১৬ দুগুণে ৩২। ঠিক আছে? তো আশা করি এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস দেখায় সেটা হলো এই যে আমি যখন রিলোড করি, এই যে এখানে দেখেন এই যে লেখা নেমটা তার নিচে 3 REM শো হচ্ছে। এটা কোথা থেকে আসছে? এটা আসছে অ্যাকচুয়ালি এই যে এখানে 3 লেখা আছে এটা, হ্যাঁ? তো যখন আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, এই অপশনটা সিলেক্ট করার আগে আপনি এটা ঠিক করে নেবেন। ঠিক আছে? মানে এটা আপনি এখানে, এখানে কোনটা দেখাতে চাচ্ছেন? 3 REM নাকি এখানে হয়তো আপনি 2 থেকে এখানে 2 দিবেন, এখানে 4 দিবেন। কিন্তু এখানে আপনি কোনটা দেখাতে চাচ্ছেন? 2 নাকি 4 নাকি কোনটা? যেটা আপনি এখানে দেখাতে চাচ্ছেন সেটা আপনি আগে এখানে লিখে দিবেন। ঠিক আছে? না হলে এখানে ধরেন পিক্সেল আছে কিংবা এখানে কিছু নাই। তো তখন এখানে ওই পিক্সেল দেখাবে, হ্যাঁ? তো এটা মনে রাখবেন। আমি আবার ব্যাকে চলে যাই। এগুলো যদি রিমুভ করতে চান এখানে ক্লিক করে সিঙ্গেল আইটেম রিমুভ করতে পারবেন। আর এখানে হলো সবগুলো একসাথে যদি আরও থাকে সবগুলো একসাথে রিমুভ করতে পারবেন। এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা এখানে যতগুলো অপশন ছিল এগুলো আমার দেখানো শেষ। আমি এখন ব্যাকে চলে যাই। এবার কালার্সের ভিতরে আমি যাচ্ছি। কালার্সের এখানে আপনি প্রথমে প্যালেট পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে কালার প্যালেটে চলে আসবেন। কালার প্যালেটে চলে এসে এই যে থিম কালারে এখানে ৮ টা কালার আছে। এগুলো আপনি কালার কাস্টম ভ্যালু দিতে পারেন। আমি আবারও বলছি একই কথা যে ভ্যালুগুলো আপনি কখন দেবেন? আপনি আপনার সাইটের ডিজাইনগুলো আগে দেখেন যে আপনার সাইটে কি কালার আছে এবং কোন কালারটা কোথায় আপনি ইউজ করতে যাচ্ছেন সেগুলো আগে ঠিক করে নিয়ে তারপরে এখানে আপনি কালারগুলো সেট করে দেবেন। আর কালারগুলো যখনই আপনি সেট করে দেবেন তখনই আপনি এখানে সব কালার পেয়ে যাবেন। এখানে আসবেন এই যে খেয়াল করে দেখেন এখানে যে কালারগুলো আছে এখানে সেই কালারগুলোই। তার মানে কি আপনাকে কি বারবার এভাবে কাস্টম ভ্যালু দেয়া লাগবে? যদি আপনি এখানে কালারগুলো সেট করে ফেলেন, দেয়া লাগবে না। জাস্ট ক্লিক করবেন, আপনার যেখানে যে কালারটা দরকার জাস্ট কালারটা সিলেক্ট করে দেবেন, হয়ে গেল। আচ্ছা এরপরে এখানে হলো গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্টে আমি ক্লিক করি। গ্রেডিয়েন্টে কোনো কালার নাই। আপনি চাইলে কাস্টম গ্রেডিয়েন্ট কালার সেট করতে পারেন। গ্রেডিয়েন্ট কালারগুলো কোথায় পাবেন? গ্রেডিয়েন্ট কালারগুলো আপনি যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে সাধারণত পাবেন। আরও কিছু জায়গায় পাবেন। এই গ্রেডিয়েন্টে যে কালার ট্যাব আর হলো গ্রেডিয়েন্টের ট্যাব এখানে দেখেন কোনো প্রিসেট কালার নাই। তো এখানে আপনি পাবেন। তো ধরেন আমি একটা প্রিসেট ক্লিক করলাম, একটা নাম দেবেন। উম ধরেন আমি এটার নাম দিলাম GD1 আর এই যে মাইনাস যেই বাটনটা আছে এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। হুম। আর এইখানে ক্লিক করে যদি অনেকগুলো থাকে একসাথে সবগুলো রিমুভ হয়ে যাবে। গ্রেডিয়েন্টের সাধারণত ২ টা কালার থাকে। একটা আমি সেট করেছি আর একটা হলো এটা। এখানে আমি ক্লিক করি। এখানে টাইপ আছে তো লিনিয়ার গ্রেডিয়েন্ট আর রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল হলো এরকম হবে, লিনিয়ার এরকম হবে। লিনিয়ার করলে এখানে আপনি অ্যাঙ্গেল ঠিক করে দিতে পারবেন। এটা আপনি এখান থেকেও এভাবে মাউস দিয়েও করতে পারেন অথবা এখানে ম্যানুয়ালি ভ্যালু দিতে পারেন। এবার ধরেন আমি এটাকে সেভ করে ফেলি। তো এবার আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে যাই এই যে দেখেন চলে এসছে কালারটা। এখানে একটা 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। শো ডিটেইলসে ক্লিক করলে এই যে নাম এবং কালার সহ এইভাবে নিচে দেখতে পারবেন। তারপরে এখানে ক্লিক করবেন, এভাবে ক্লিক করেন, নাম দিবেন। এভাবে নাম দিবেন, তারপরে ধরেন কালারও সেট করবেন এইভাবে, ঠিক আছে? সিলেক্ট হয়ে গেল। তারপরে এবার আপনি ডান করে দেন, কালার সেট করা হয়ে গেলে এই যে এগুলো হলো কাস্টম। এখানে উপরে আছে থিমের সেট করা আর এটা হলো আমি কাস্টম সেট করলাম। তো
এবার আমি সেভ করি। তারপরে যখন আপনি এখানে আসবেন, এসে টেক্সটে যাবেন, এই যে দেখেন কাস্টম এখানেও চলে এসছে। এরপরে যে প্যালেট আছে এগুলো আপনি যেকোনো একটা চুজ করতে পারেন। মনে রাখবেন এই প্যালেট যখন চুজ করবেন এই কাস্টমের এখান থেকে অপশনগুলো কিন্তু চলে যাবে। তো যাই হোক, এবার আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। এবার আমি এই যে এলিমেন্টস গুলো এখানে চলে যাচ্ছি। টেক্সটের কালার কোনটা হবে এটা আপনি কাস্টম কালার এখানে ভ্যালু দিতে পারেন, অথবা নিচে থেকে যেকোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো এই যে থিমের এই যে এখানে যেগুলো ছিল এগুলো এখানে আসবে। এখান থেকে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? তো এগুলো কোথায় অ্যাপ্লিকেবল হবে এটা আপনারা জানেন যে টেক্সট সাইটের এই যে টেক্সট এখানে, তারপরে ব্যাকগ্রাউন্ড এটা হলো সাইটের এই যে এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড, লিঙ্ক, এর ভিতরে যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কের কালার। তো চলেন আমি একটা চেঞ্জ করে দেখি যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। ধরেন লিঙ্কের কালার আমি এটা করে দিলাম, আর হোভারের কালার করে দিলাম আমি ব্ল্যাক। এবার আমি সেভ করি। এই যে দেখেন এই যে লিঙ্কের কালার এটা হয়ে গেছে, আর হোভার করলে ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক এই জন্যই, এবং আরও অন্যান্য জায়গায়ও চেঞ্জ হয়ে গেছে। তো এটা আর কি এরকমই হবে অটোমেটিক। আমি এটাকে রিসেট করে দিই। এগুলোও জানেন হেডিং H1 থেকে H6 পর্যন্ত বাটন জানেন, বাটনের টেক্সট আমি এর আগে দেখাইছি। তারপরে ক্যাপশন এগুলোও জানেন, কিছু কিছু ব্লকে ক্যাপশন অ্যাড করা যায়, সেইগুলো এগুলো জানেন, এগুলো আর দেখাচ্ছি না। তারপরে ব্যাকে যাই। ব্যাকগ্রাউন্ড হলো এটা সাইটের ব্যাকগ্রাউন্ড, এখানে ইমেজ সেট করা যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে আপনি একটা সেট করতে পারেন। তো ধরেন এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ড বানাবো, আমি সিলেক্ট করলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে অলরেডি। এবং ব্যাকগ্রাউন্ডের আরও অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যে এর পজিশন কোথায় হবে এটা আপনি ঠিক করতে পারেন। তারপর এটা ফিক্সড ব্যাকগ্রাউন্ড কিনা, ফিক্সড বলতে এই যে স্ক্রোল করলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উঠছে, উপরে নিচে মুভ করছে, সেটাই যদি ফিক্স করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে যে ফিক্স হয়ে থাকছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু ফিক্স হয়ে আছে, শুধুমাত্র কন্টেন্ট স্ক্রোল হচ্ছে। এরপরে ব্যাকগ্রাউন্ডের সাইজ কভার করলে একরকম হবে, কন্টেন্ট করলে একরকম হবে, হ্যাঁ, টাইল করলে একরকম হবে, যেটা আপনার দরকার। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু রিপিট হচ্ছে, দেখেন এখানেও দেখাচ্ছে, এবার এখানেও দেখাচ্ছে। যদি রিপিট না করতে চান তাহলে এই যে রিপিটের এটা ডিসেবল করে দেবেন, তাহলে রিপিট হবে না। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট হয় না, তো একবারই উপরেই দেখাচ্ছে। তো এইভাবে আপনি কভার করে দিলে পুরো পেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার করে দেবে এইভাবে। তবে কভার করলে ইমেজের রেজুলেশন যদি হাই না হয় তাহলে কিন্তু এরকম ফাটা ফাটা দেখা যাবে। তারপরে এখানে ইমেজের উইডথ দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ সাইজ দেওয়া যাবে। ধরেন এখানে যদি আমি 10 পিক্সেল দিই কিংবা 100 পিক্সেল দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ সব 100 পিক্সেল হয়ে গেছে। এটাকে আমি রিসেট করে দিই, আমি আবার ব্যাকে যাই। তারপরে আছে শ্যাডোজ। প্রথমে দেখা যে শ্যাডো আপনি অ্যাকচুয়ালি কোথায় পাবেন সেটা আগে দেখা নেই। শ্যাডো সব ব্লকে কিন্তু পাবেন না। এখানে যেমন ওই যে বাটন আছে, বাটনে আপনি শ্যাডো পাবেন। এই যে স্টাইলে ক্লিক করেন, এখানে এসে এই যে বর্ডার অ্যান্ড শ্যাডো এটা লেখা থাকবে। তারপরে এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, এই যে শ্যাডো এটাকে এনেবল করতে হবে। তাহলে যে শ্যাডোর অপশনটা আসবে এইগুলোকে মডিফাই করতে পারবেন। ন্যাচারাল, ডিপ, তারপর লাস্টে যেটা আছে এই যে এটা, এই যে দেখেন লাস্টে এটা, এগুলোকে মডিফাই করতে পারবেন। মডিফাই করবেন কিভাবে? এখানে আসবেন, ড্রপ শ্যাডো এখানে ক্লিক করবেন। এখানে ভ্যালু আছে, আউটসেট নাকি ইনসেট, এখানে প্রিভিউ দেখতে পারবেন। তারপর এখানে ভ্যালু দিবেন, ঠিক আছে? এখানে ভ্যালু দিবেন, ভ্যালু দিলে এই যে প্রিভিউটা দেখতে পারবেন। এখানে আপনি ব্লার দিতে পারেন, যেরকম ব্লার হবে, স্পিড দিতে পারেন। তো আমি রিসেট করে দিই। যেগুলো আছে এগুলোকে মডিফাই করতে পারেন, অথবা আপনি কাস্টম তৈরি করতে পারেন। আপনার যে কয়টা দরকার সেই কয়টা আপনি তৈরি করতে পারেন। একটা নাম দিবেন, নাম দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, রিনেম করবেন, এখানে একটা নাম দিবেন। তারপরে এবার ড্রপ শ্যাডো এখানে ক্লিক করেন, এখানে ধরেন কালার দিবেন,
কালার দিয়ে আপনি ইনসেট করবেন নাকি আউটসেট করবেন এটা দিবেন। ভ্যালু দিবেন, ব্লার কতটুকু করবেন সেটা ভ্যালু দিবেন। ওকে? এভাবে। এখানে এটা করলে আপনি কাস্টম পেয়ে যাবেন। তারপর সেভ করবেন। এবার আমি এটা রিলোড করি। এবার দেখেন এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করছি, এই যে শ্যাডোটা এখানে চলে আসছে। এবার এটা যদি আমি সিলেক্ট করি, এই যে দেখেন বাটনে শ্যাডোটা এড হয়ে গেছে। আমরা একে চলে যাই। এরপরে হলো লেআউট। লেআউটে এটা তো জানেন, এর আগেও আমি অনেকবার দেখাচ্ছি। এখানে হলো 645 আছে ভ্যালু। চাইলে আমি এটাকে মডিফাই করতে পারি। ধরেন 800 দিলাম আর এখানে দিলাম 1200। তাহলে কি হবে? এই ভ্যালুটা আমার পুরো সাইটে পেয়ে যাবে এবং যখন আমি এখানে এপ্লাই করতে যাব তখনও এটা চলে আসবে। রিলোড করি। এই যে এখানে দেখেন নান 800 এবং ওয়াইড উইথ 1200 এখানে চলে আসছে এটা। এখানে যে ভ্যালুটা দিয়েছে এবং প্যাডিং দিতে পারবেন। এই যে প্যাডিং এর ভ্যালু একটা আছে, ব্লক স্পেসিং এগুলো দিতে পারবেন। ব্লক স্পেস বলতে এই যে ব্লক আছে, এক ব্লক থেকে আরেক ব্লকের ভিতরে যে স্পেসটা এটা হলো ব্লক স্পেস। এই যে এই ব্লক এবং এই ব্লক এই ২ টার ভিতরে যে দূরত্ব আরকি। তো এটা যদি আমি ধরেন 10 দিই ভ্যালু তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই একটা ব্লক, এই একটা ব্লক। তো এই ব্লক থেকে এই ব্লকের দূরত্ব দেখেন কত বেড়ে গেছে। কারণ এখানে ভ্যালু আমি বেশি দিয়েছি। এরপরে ব্লকস এখানে আমি যাই। ব্লকস এখানে দেখবেন সব ব্লক এখানে পেয়ে যাবেন। তো ধরেন যখন আমরা একটা ব্লক এড করি, যেমন এই যে বাটন আমি এড করেছি। বাটন যখন আপনি এড করবেন, এই যে বাটনের যে ডিজাইন একটা ডিফল্ট ডিজাইন চলে আসছে না? যদি আপনি চান যে ওই ডিফল্ট ডিজাইন আপনি চেঞ্জ করবেন, এটা হলো ডিফল্ট ডিজাইন, তাহলে করতে পারেন। কখন করবেন? আপনি যদি দেখেন যে আপনার সাইটের সব বাটনগুলোর ডিজাইন সেম স্টাইলের কিংবা সেম প্যাটার্নে হচ্ছে। তো সেই গ্লোবাল প্যাটার্নগুলো যেন বারবার আপনাকে এখানে এসে চেঞ্জ করে টাইম ওয়েস্ট না করতে হয়। তো আপনি গ্লোবালি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারেন একবারে। ধরে নেন যে ব্যাকগ্রাউন্ড কালার হলো আপনার সব জায়গায় রেড আছে। তো আপনি এখান থেকে রেডটা দিয়ে দেন। রেডটা দিয়ে এবার আপনি সেভ করে দেন। এবার আমি রিলোড করছি। অলরেডি যে বাটনটা এখানে ছিল সেটার কালার তো চেঞ্জ হয়েছে। এবার আমি যখন নতুন একটা এড করতে যাব, এই যে দেখেন যেটা এড করতে যায় না কেন ব্যাকগ্রাউন্ড ওটা বাই ডিফল্ট চলে আসছে। এখানে দেখেন সবগুলো ব্লক এখানে দেয়া আছে। যতগুলো ব্লক এখানে আছে ওইগুলোতে আপনি এই ডিফল্ট যে ভিউ বা ডিফল্ট যে ডিজাইন এগুলো এখান থেকে সেট করে নিতে পারেন। ওকে, তো কালারের ভিতরে একটা অপশন দেখানো বাদ গেছে। এটা হলো এলিমেন্টসের এখানে আরও এলিমেন্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি হাইড। তো H1, H2, H3, 4, H6 এই যে এইগুলো আর কি হিডেন ছিল। তো চাইলে আপনি H1, H2, H3 এইগুলোরও কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপরে আছে শ্যাডোজের ভিতরে যেসব শ্যাডোগুলো আছে অ্যাকচুয়ালি এখানে আরও শ্যাডো আমরা চাইলে তৈরি করতে পারি। এই যে দেখেন আরও শ্যাডো এখানে ক্লিক করে তৈরি করতে পারি। তো আমি এখানে যেটা তৈরি করলাম এটাকে আমি একটু এডিট করি। এটা ইনসার্ট করে দিই এটা বোঝানোর জন্য। তো এবার আমি সেভ করি। তো দেখেন এই যে ইনার শ্যাডো এখানে যেটা আমি পরে অ্যাড করলাম এইটা এখানে আসছে আর ড্রপ শ্যাডোটা এখন আর নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে নতুন করে এখানে যদি আমরা অ্যাড করি এগুলো অ্যাকচুয়ালি আগেরগুলো ওভাররাইট করে দেবে। মানে এখানে একটাই শো হচ্ছে সবগুলো না। তো এটা এইভাবে এখানে কাজ করতেছে আমরা দেখলাম। এখানে ন্যাভিগেশন দেখতে পাচ্ছেন। এই যে মেনু আছে ৩ টা মেনু। ক্লাসিক থিমে মেনু নামে একটা পেজ আছে আপনারা জানেন। বাট ব্লক থিমে কিন্তু মেনু বলে পেজ নাই। তো এডিটর এই পেজে আসলে এখানে ন্যাভিগেশন পাবেন। এটাই হলো এই থিমের মেনু পেজ। কিন্তু এর ভিউ আবার আলাদা। এখানে যে আমি ক্লিক করলাম এখানে 3 ডট আছে এটাকে মেনুটাকে এখান থেকে রিনেম করতে পারবেন। এডিট বাটনে ক্লিক করলে যে এরকম একটা এডিট প্যানেল আসছে। এখান থেকে এবার আপনি এডিট করতে পারেন এগুলো রিমুভ করতে পারেন, মুভ ডাউন, মুভ আপ এগুলো করতে পারেন। এগুলো আমি আগেই দেখাইছি নতুন করে আর এটা দেখাবো না। তারপরে
এই সেম মেনুটাকে আবার ডুপ্লিকেট করা যাবে। হুবহু আরেকটা মেনু ক্রিয়েট হবে। এই যে তৈরি হচ্ছে। এই যে অল পেজেস ওইটারই আরেকটু কপি হইছে এখানে। তারপরে ডিলিট এভাবে ডিলিট করে দেওয়া যাবে। ওকে, তো আমি ব্যাকে যাচ্ছি। তারপর পেজেস এখানে যে আমার সাইটে যে পেজগুলো আছে এই পেজগুলো এখানে পাওয়া যাবে। এর বিভিন্ন রকম ভিউ আছে। এই লেআউট আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন রকম অপশন আছে। এগুলো আপনারা দেখবেন। এগুলো অ্যাকচুয়ালি খুঁটিয়ে দেখানোর কিছু নাই। এগুলো যেহেতু আমরা ক্লাসিক থিমে সবকিছু দেখিয়েছি, বাট এটার ভিউ যেহেতু আলাদা কিন্তু অপশন সেম। ওই অপশনগুলো ক্লাসিক থিমে যেসব অপশনগুলো আমি দেখাইছি ওইগুলো এখানে আসবে। কিন্তু ভিউটা আলাদা পাবেন। টেমপ্লেটস এটা জানেন, প্যাটার্নস এটাও আমি দেখাইছি। এখানে এসে আপনি বিভিন্ন রকম প্যাটার্ন আপনি পাবেন। এই প্যাটার্নগুলো আপনি ক্লাসিক থিমে কম পাবেন হয়তো, বাট ব্লক থিমগুলোতেও প্যাটার্ন বেশি পাবেন এবং ব্লক থিমের টেমপ্লেট পার্টস আছে, যেমন হেডার, ফুটার এইসব, এইগুলো হলো টেমপ্লেটেড পার্ট। এইগুলোর ভিতরেও প্যাটার্ন আলাদাভাবে ক্রিয়েট করে অ্যাড করা যায়। হেডারের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো প্যাটার্ন আছে প্রত্যেকটা পার্টের ভিতরে, সেই এখানে সংখ্যাটাও এখানে দেখাচ্ছে। তো এই ছিল মূলত ব্লক থিম। পরের ভিডিওতে আমি ওয়ান পেজের একটা সাইট ক্রিয়েট করে সেটাকে ডিজাইন করে দেখাবো। ওইটা দেখলে আপনি প্রত্যেকটা ব্লকের যে ডিজাইনের যেসব অপশনগুলো আছে, যে ডিজাইনের এই অপশনগুলো তো আমরা দেখি নাই, এইসব অপশনগুলো কিন্তু নেক্সট ভিডিওতে এগুলো সব দেখতে পারবেন। তো ভালো থাকবেন। ধন্যবাদ।